চিত্রা ভার্সিটির গেট হতে কয়েক কদম সামনে এগোতেই কোথা থেকে যেন শাওন বিদ্যুৎ গতিতে তার কাছে ছুটে এলো। কোনো কিছু না বলেই তার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো। তারপর রুমের দরজাটা বন্ধ করে দিয়ে চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ঠান্ডা কিন্তু ধমকের স্বরে বলল, শাড়ি পরেছিস কেন? আকস্মিক ঘটনায় চিত্রা শাওনের কথার কোনো জবাব দিতে পারল না। শাওন আবারও বলে উঠল। আমি কিছু একটা জিজ্ঞেস করেছি তোকে। এবারও চিত্রার তরফ থেকে কোনো জবাব না পেয়ে সে কিছুটা উঁচু গলায় বলে উঠল, কথা বলছিস না কেন? চুপ করে থাকবি তো খাবি এক থাপ্পড়। শাওনের কথায় চিত্রা এবার কিছুটা ভড়কে যায়। তার গলা শুকিয়ে যায়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শাওনের দিকে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। শাওন এবার শান্ত গলায় বলে ওঠে, তুই কি চাচ্ছিস সবাই তোর দিকে খারাপ নজর দেখ? চিত্রা তখনও শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন চিত্রাকে খানিকটা তার কাছে টেনে আনে। শাড়ি পরেছিস কেন? ছেলেদেরকে শরীর দেখানোর জন্য? বলতে বলতে চিত্রার ব্যাগ থেকে একটা পেন বের করে চিত্রার দৃশ্যমান পেটের অংশটি ঢেকে দিতে শুরু করে। শাওনের ঠান্ডা হাতের স্পর্শ পেতেই এক প্রকার কেঁপে ওঠে চিত্রা, সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। শাওন শাড়ি ঠিক করতে করতেই আবারও বলে ওঠে, শাড়ি সামলাতে না পারলে পরিস কেন? তুই জানিস তোর খোলা পেটের দিকে ছেলেগুলো কিভাবে বাজেভাবে তাকিয়েছিল? চিত্রা নিজের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। শাওন চিত্রার পেটের খোলা অংশটা খুব যত্ন করে ঢেকে দিল আর জানতে চাইল, শাড়ি কে পরিয়ে দিছে তোকে? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দিল, আম্মুর কাছ থেকে পরে নিয়েছি। আচ্ছা শোন, এরপর থেকে শাড়ি পরলে একটু দেখে শুনে পরবি, ঠিক আছে? চিত্রা মাথা নেড়ে সম্মতি জানালো, যার অর্থ হ্যাঁ ঠিক আছে। শাওন এবার কিছুটা দূরত্ব বজায় রেখে জিজ্ঞেস করলো, কি খেয়েছিস সকালে? চিত্রা ব্যাগটা নিজের কাঁধে নিল, কিছুটা সময় নিয়ে উত্তর দিল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল ভাইয়া, তাই কিছু খাওয়া হয়নি। শাওন ধমকে উঠে বলল, এই কাজটা তো প্রতিদিন নিয়ম মাফিক ঠিকই করতে পারিস, আর বাদ বাকি দিকে খেয়াল থাকে না কেন? আজকে যাই একে তোদের বাসায়। ফুপেকে আজ দু একটা কথা শুনে দিতে হবে। শাওনের কথা শুনে চিত্রা আটকে উঠল। সে ভাবতে লাগলো, শাওন কি আজকে তাদের বাসায় যাবে নাকি? কিন্তু কেন? চিত্রা কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করলো। ভাই তুমি কি আজকে আমাদের বাসায় যাবে? শাওনের সাথে সাথে উত্তর, যা তো। বলে চিত্রার কপালে তার ওষ্ঠদয় ছোঁয়ালো, আর কিছু অবাধ্য চুল কানের পাশে গুজে দিয়ে নরম গলায় বলল, আমার শ্বশুরের মেয়ের খেয়াল তো আমাকে রাখতে হবে, তাই না? সে তো আর জানে না তার কিছু হলে তার শ্বশুরের ছেলের পরাণ পাখি আর থাকবে না। তাই আজকে ফুপিকে বলে আসবো, শ্বশুরের মেয়েকে যাতে নিয়মিত খাবার খাওয়ায়, না খেতে চাইলে ধরে বেঁধে খাওয়ায়, আর একটু যত্ন নেয়। শাওনের বলা কথা আর কাজ কোনোটাই চিত্রার বোধগম্য হলো না। চিত্রার ছোট্ট মস্তিষ্ক মাত্র ঘটে যাওয়া ঘটনাকে ঠিকভাবে উপলব্ধি করতে পারল না। সে শুধু বোকার মতো তাকিয়ে থাকলো শাওনের দিকে। শাওন চিত্রার দৃষ্টিকে উপেক্ষা করে আবারও চিত্রার হাত ধরে সোজা তাকে ক্যান্টিনে নিয়ে গেল এবং কিছু খাওয়ার পর বলে উঠল, আচ্ছা তুই এখন ক্লাসে যা, আর ছুটির পর আমার সাথে বাসায় যাবি। কবির ভাইয়াকে আজকে তোকে নিতে আসতে মানা করে দেব। বলে শাওন সেখান থেকে চলে গেল। শাওন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ক্যান্টিনে প্রবেশ করলো ছোঁয়া। সে কিছুটা গদগদ হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার দোস্ত? শাওন ভাইয়া তোকে এভাবে টেনে আনলো কেন রে? ব্যাপার কি? কি চলে তোদের মাঝে? শেষের কথাটা কিছুটা সন্দিহান গলায় মুচকি হেসে বলল ছোঁয়া। চিত্রা ছোঁয়াকে ধমক দিয়ে বলে উঠল, চুপ কর শয়তান মাইয়া, তোর জন্য এত কিছু হলো, কি দরকার ছিল কাল এত জোর করার? কাল বললাম তোকে আমি শাড়ি সামলাতে পারি না, পারবো না, তাও শুনলি না। আবার ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দিলি, সাইকো একটা। ছোঁয়া কিছুটা দমে যায়। চিত্রার বাহুতে একটু ধাক্কা দিয়ে মুচকি হেসে বলে, কেন রে? এই শাড়ি পরা সুন্দরী রূপে ভাইয়া তোকে দেখে বেসামাল হয়ে আবার চুমুটুকু খেয়ে বসলো নাকি? চিত্রার চোখ মুখ এবার রাগে লাল হয়ে ওঠে। সে ধূপ করে ছোঁয়ার বাহুতে একটা কিল বসিয়ে দেয়, চিৎকার করে বলে, চুপ করবি? যত সব ফালতু কথা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চল ক্লাসে চল। বলে সে নিজের ব্যাগ কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। ছোঁয়া কিছুক্ষণ সেখানে থ মেরে দাঁড়িয়ে থেকে চিত্রার কাছে দৌড়ে আসে আর রসিয়ে রসিয়ে বলে ওঠে, দোস্ত, তোকে কিন্তু আজকে সেই লাগতেছে। এই নীল রংটাতে তোকে বেশ মানিয়েছে, পুরাই ক্রাশ। সত্যি বলছি মাইরি, আমি যদি ছেলে হতাম তোকে তুলে নিয়ে একেবারে চাঁদের দেশে পাড়ি জমাতাম।
চিত্রা হাঁটা বন্ধ করে রাগে চোখে ছোঁয়ার দিকে ফিরে তাকায়। ছোঁয়া চিত্রার দিকে তাকিয়ে ফ্যাল করে হেসে দেয়। চিত্রা কিছু বলে না। ছোঁয়া বুঝতে পারে চিত্রা রেগে আছে, আর বেশি কিছু বলাটা ঠিক হবে না, তাই সেও আর কিছু বলল না। তারা দুজনে ক্লাসে চলে গেল। কিরে, এতক্ষণ ধরে কি ক্লাস নিলি ভাবির? বলে মুচকি একটা হাসি দিল ইশতিয়াক। অপর পাশ থেকে আরিফ কৌতুক করে বলে উঠল, আরে বুঝিস না কি ক্লাস নিতে পারে? শাওন তাদের কথার কোনো জবাব না দিয়ে নিজের শার্টের বুক বরাবর ৩য় নাম্বার বোতামটা খুলে বুকে একটা ফু দিয়ে ইশতিয়াকের পাশে একটা চেয়ার টেনে ধপাস করে বসলো। খানিকটা বিরক্ত প্রকাশ করে বলল, এই ফেব্রুয়ারিতে এত গরম পড়লে জীবন চলবে কেমনে মামা? ইশতিয়াক শাওনের কাঁধে হাত রেখে দুই পাটি ধপধপে সাদা দাঁত বের করে বলে উঠল, এমন সুন্দরী ফুপাতো বোন থাকলে সব মামাতো ভাইরই এমন গরম লাগে মামা। শাওন এবার চরম বিরক্তি প্রকাশ করলো। একে তো ঘামে ভিজে সাদা রঙের শার্ট প্রায় শরীরের সাথে মিশে গেছে, তার উপরে এদের ননস্টপ কথাবার্তা। সে কিছুটা রাগী গলায় বলে ওঠে, চুপ করবি তোরা? শাওনের ধমকে দুজনেই চুপ। কিছুক্ষণ পর শাওন আবারও বলে ওঠে। ক্লাসে যাসনি এখনো? আরিফ ফোন থেকে মাথা তুলে বলে উঠল, তোর জন্যই তো বসে বসে অপেক্ষা করতেছিলাম, ভাবছিলাম একসাথেই যাব, কিন্তু তুই তো মামা ফুফাতো বোন নিয়েই ব্যস্ত। শাওন চেয়ার থেকে উঠে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, ফালতু কথা বাদ দে, এমনিতেই দেরি হয়ে গেছে, চল ক্লাসে চল। ক্লাস শেষ হলো প্রায় 3:45। রুম থেকে বেরোলো চিত্রা আর ছোঁয়া। চারপাশে কেমন ভ্যাপসা গরম। টানা 5টা ক্লাস করার পর দুজনেরই অবস্থা নাজেহাল। ছোঁয়া খুব বিরক্তের সাথে বলে উঠল, দোস্ত খুব খিদে পেয়েছে, চল কিছু খেয়ে আসি। চিত্রাও আর কোনো কথা না বাড়িয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুজনে ক্যান্টিনের কোণার টেবিলটাতে গিয়ে বসে খাওয়ার ফরমায়েশ দিল। কিছুক্ষণের মধ্যে তাদের খাবার চলে আসলো। খাওয়ার এক পর্যায়ে চিত্রার ফোনে একটি বার্তা আসলো। চিত্রা ব্যাগ থেকে ফোন বের করে চেক করলো। শাওনের বার্তা। 5 মিনিটের মধ্যেই গেটের সামনে আয়। বলে হুকুম দিয়েছে। চিত্রা তেমন গুরুত্ব দিল না। সে খাওয়ায় মনোযোগী হয়ে ভাবতে লাগলো, এই ছেলেটা সবসময় এত হুকুম ফলায় কেন? সে কিছুতেই বুঝতে পারে না। কোনো কিছু হলেই ধমক, এটা কেন করলি, ওটা কেন করলি, তুই কি কখনো বড় হবি না? এত বোকা কেন তুই? আরও কত কি, এসব কি ভাই? চিত্রার ভাবনার মাঝেই তার ফোনটা ভো ভো শব্দ করে ওঠে। এবার কল এসেছে। স্ক্রিনে শাওন ভাইয়ার নামটা জলজল করে ভেসে উঠেছে। চিত্রা ফোন রিসিভ না করে রেখে দিল। মুহূর্তেই আবার ফোনটা ভো ভো করে বেজে উঠতেই ছোঁয়া খেতে খেতে বলে উঠল, কি রে, কে ফোন দিছে? ফোনটা ধর। চিত্রা ফোনটা না কেটে ব্যাগের ভিতর রেখে দেয়। এবার তৃতীয়বারের মতো ফোনটা বেজে ওঠে, কিন্তু চিত্রা ধরে না। ছোঁয়া খেতে খেতেই চোখ তুলে তাকায় চিত্রার দিকে আর ইশারায় জানতে চায় কি সমস্যা। চিত্রা ছোট করে জবাব দেয়, কিছু না। এর মধ্যে শব্দ করে ছোঁয়ার ফোনটা বেজে ওঠে। ছোঁয়া বিরক্ত মুখে ফোন বের করে রিসিভ করতে অপর পাশ থেকে শাওন কিছুটা ক্রোধের সাথে বলে ওঠে, ছোঁয়া, তোমার ফোন স্পিকার দিয়ে চিত্রার সামনে ধরো। ছোঁয়া কোনো কথা না বলেই শাওনের কথা মতো ফোন স্পিকারে দিয়ে চিত্রার সামনে ধরে। অপর পাশ থেকে শাওন রাগী গলায় বলে ওঠে, 5 মিনিটের মধ্যে গেটের সামনে আসবে, আর নয়তো আমি গিয়ে কোলে করে নিয়ে আসতেছি। বলে কল কেটে দিল শাওন। ছোঁয়া ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, ব্যাপার কি? শাওন ভাইয়া আর তুই কই যাবি? আমাকে না বলে কোথাও পালিয়ে যাওয়ার ধান্দা করেছিস নাকি আবার? চিত্রা ধমক দিয়ে বলে ওঠে, চুপ কর তো, ওই বেটা আজকে আমাদের বাসায় যাবে। আমার তো চিন্তায় এক্ষুনি হাত পা কাঁপছে। ছোঁয়া প্রশ্ন করে, কেন, গেলে কি সমস্যা? চিত্রা উচ্চস্বরে বলে ওঠে, সামনের বারের কথা মনে নেই? সামনের বার বাসায় গিয়ে আম্মুকে কি নাকি বলেছে আমার নামে। আম্মু সে কি গালি একেবারে রণচণ্ডী রূপ ধারণ করেছিল। ওই ডেভিল বেটা যখনই আমাদের বাসায় আসে তখনই কিছু না কিছু ঝামেলায় ফেলে আমায়। আমি জানি না এবার কোনো মুসিবত অপেক্ষা করছে কিনা আমার জন্য। বলতে বলতে চিত্রা উঠে দাঁড়ায়। তারা দুজনে খাবার বিল পে করে ক্যান্টিন থেকে বেরিয়ে মেন গেটের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে ছোঁয়া আশ্বাসের সুরে বলে, আরে চাপ নিস না, কিছুই বলবে না এবার।
চিত্রার ছোঁয়া দুজনে গেটের সামনে এসে উপস্থিত হয়। দেখতে পায় শুভ্র রঙের শার্ট, কালো প্যান্ট আর চোখে কালো সানগ্লাস পরে কালো রঙের বাইকের উপর শাওন বসে আছে। শার্টের দুহাতও ফোল্ড করা, বাঁ হাতে কালো রঙের চামড়ার বেল্ট, ঘড়িটা যেন তার লোমশ হাতের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চিত্রার ছোঁয়া আরও কিছুটা সামনে এগোতেই দেখতে পায় কিছু অবাধ্য সিল্কি চুল শাওনের কপাল বরাবর পড়ে আছে, যা তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চিত্রা ভাবে, একটা ছেলে মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে। শাওন জিভ দিয়ে তার জামরঙা ওষ্ঠদয় ভিজিয়ে নেয়, ঘড়ির দিকে তাকিয়ে সময় নির্ণয় করে। দেখে মনে হচ্ছে সে একেবারে বিরক্তির চরম পর্যায়ে আছে। চিত্রা আশেপাশে তাকায়, দেখে সব মেয়েগুলোই শাওনের দিকে কেমন মুখ হাঁ করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে একেবারে চোখ দিয়ে গিলে খাবে। বিষয়টাতে চিত্রাও বেশ বিরক্ত হয়। সে বুঝে উঠতে পারে না এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে থাকার কি আছে। ছোঁয়া শাওনের দিকে তাকিয়ে থেকেই বলে ওঠে, উফ, দেখলে পুরো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ জেগে ওঠে, মনে হয় জাপটে ধরে দুটো চুমু খেয়ে ফেলি। চিত্রা আর আগে চোখে তাকায়। ছোঁয়া বুঝতে পারে একটু বেশিই বলে ফেলেছে। সে কোনো মতে চিত্রাকে বাই বলে একটা অটোতে উঠে পড়ে, দ্রুত সে স্থান ত্যাগ করে। চিত্রা কিছুক্ষণ শাওনের দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে যায়। চিত্রা শাওনের সামনে দাঁড়াতেই শাওন বাইক স্টার্ট করে আর চিত্রাকে দ্রুত বাইকে উঠতে বলে। চিত্রা বাইকে উঠে বসে। শাওন তাকে ধরতে বললে সে পেছনে বাইকের একটা অংশ ধরে থাকে। শাওন কোনো কিছু না বলে চিত্রার হাত তার কাঁধের নিচ দিয়ে বুক বরাবর রাখে। চিত্রা কেঁপে ওঠে, হাত সরিয়ে নিতে চাইলে শাওন কড়া গলায় বলে ওঠে, হাত ছড়াবি তো থাপ্পড় খাবি। বলে বাইক চালাতে শুরু করে। চিত্রা আর হাত সরানোর সাহস জোগাড় করতে পারে না। চিত্রা আশেপাশে চোখ বুলিয়ে দেখে মেয়েরা কেমন ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে আছে। এতে সে একটু অস্বস্তিতে পড়ে যায়। যেতে যেতে শাওন একটা আইসক্রিম আর চকলেটের দোকানের সামনে গাড়িটা ব্রেক করে। গাড়ি থেকে নেমে রাস্তার পাশে থাকা ফুলের দোকান থেকে টকটকে লাল দুটো গোলাপ ফুল কিনে চিত্রার খোপা বাঁধানো চুলে গুজে দিয়ে মৃদু স্বরে বলে, এত সময় ধরে এটারই কমতে ছিল, এলোকেশকে এবার একেবারে পারফেক্ট লাগছে, ঠিক রবীন্দ্রনাথের উপন্যাসের ফুটন্ত চরিত্রের মতো। শাওনের কথায় চিত্রা লজ্জা পায়। লজ্জায় তার দুধে আলতা গরনের গাল আর নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করে। শাওন সেটা বুঝতে পারে। এক হাতে পেছনে মাথা চুলকে মুচকি হাসি দেয়। চিত্রার হাত আলতোভাবে ধরে আইসক্রিম শপের ভেতরে নিয়ে যায়। আইসক্রিম আর চকলেট চিত্রার অনেক পছন্দের। সামনে শীতের সিজন, চকলেট খাওয়া হলেও আইসক্রিম খাওয়া ছিল চিত্রার জন্য একেবারে নিষিদ্ধ। বহুদিন পর চিত্রা এসেছে আইসক্রিম শপে, যার কারণে মনে মনে সে বেশ খুশি। চিত্রাকে আইসক্রিম খাওয়ানোর মানুষ হলো দুজন, এক শাওন আর এক তার বড় ভাই কবির। শাওন চিত্রার পছন্দের আইসক্রিম অর্ডার দেয় আর নিজে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আইসক্রিম আসলে চিত্রা আপন মনে আইসক্রিম খাওয়া শুরু করে আর চোখে শাওনের দিকে তাকায়। শাওন সেটা বুঝতে পারলে বলে ওঠে, আমার দিকে তাকাতে হবে না, তাড়াতাড়ি আইসক্রিমটা শেষ কর, আমার কিন্তু খুব খিদা লাগছে, বাসায় গিয়ে ফুপির হাতে পেট ভরে খাবো আজ। শাওনের কথায় চিত্রা আবারও লজ্জায় পড়ে যায়। মাথা নিচু রেখেই জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কিছু খাবে না? শাওন আর চোখে তাকায় চিত্রার দিকে। দেখে চিত্রার ঠোঁটের একপাশে আইসক্রিমের কিছু অংশ লেগে আছে। শাওন নিজের বাঁ হাতের বুড়ো আঙ্গুল দিয়ে সেটা মুছে দেয় আর জবাব দেয়, না, তুই খা। চিত্রার আইসক্রিম খাওয়া শেষ হলে শাওন তাকে বেশ কিছু চকলেট কিনে দেয় আর তারা বাসার উদ্দেশ্যে রওনা হয়। চিত্রার শাওনের বাসায় আসতে আসতে প্রায় 6টা বেজে যায়। বাসার কলিং বেল চাপতেই জাহানারা বেগম এসে দরজা খোলে। শাওন ভেতরে প্রবেশ করতে করতেই বলা শুরু করে, ফুপি, আমাকে আগে খেতে দাও তো, খুব জোর খেতে পেয়েছে আজ। তোমার মেয়েকে ভার্সিটি থেকে নিয়ে আসতে আসতেই আজ আমার অবস্থা খারাপ। কবির ভাই যে কীভাবে মেয়েকে প্রতিদিন নিয়ে যাওয়া আসা করে সে জানে। জাহানারা বেগম ডাইনিং টেবিলের কাছে এসে প্লেটে ভাত তুলতে তুলতে বললেন, শাওন, যাও বাবা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। শাওন ডাইনিং টেবিলের চেয়ার টেনে আয়েশ করে বসলো। একটু সুর টেনে বায়না ধরল, ফুপি, ফ্রেশ হব না, তুমি আজকে খাইয়ে দাও তো আমায়। জাহানারা বেগম প্লেটে মাছের পিসটা তুলতে তুলতে মুচকি হেসে বলে। পাগল ছেলে একটা। জাহানারা বেগম শাওনকে খাইয়ে দিচ্ছে আর শাওন ছোট বাচ্চার মতো মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছে। আর এদের দুজনের কাণ্ড দেখে চিত্রা থ মেরে দাঁড়িয়ে আছে।
চিত্রা আসলে বুঝতে পারে না এই ছেলে এত ঢং কেমন করে করতে পারে। বর্তমানে এই ছেলেকে দেখে যে কেউ বলে দিবে ছেলেটি অতি সভ্য, অতি ভদ্র এবং একেবারে মাসুম একটা ছেলে, যে কিনা ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু আসলে তো তা না, এই ছেলে হলো একটা বজ্জাতের হাড্ডি। চিত্রার ভাবনার মাঝেই তার মা জাহানারা বেগম ধমক দিয়ে ওঠে। কিরে, তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। চিত্রার মায়ের কথায় তার এবার ধ্যান ভাঙল। সে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আমি এখন খাবো না আম্মু। চিত্রার বলতে দেরি, কিন্তু জাহানারা বেগমের তেলে বেগুনে জ্বলে উঠতে দেরি নেই। জাহানারা বেগম একেবারে ঝাঁঝালো গলায় বলে উঠল, এখন খাবি না মানে? সকালেও তো না খেয়ে চলে গেলি, এখন আবার বলছিস খাবি না? ভাত খাবি না তো কি চর খাবি আমার হাতে? চর খেতে না চাইলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। জাহানারা বেগমের কথায় শাওন ফোন থেকে মাথা তুলে চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল, যাতে করে চিত্রার মেজাজ এবার তুঙ্গে। সে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে শাওনের খাওয়া শেষ। সে সোফায় আধশোয়া হয়ে গেম খেলতে ব্যস্ত। জাহানারা বেগম চিত্রাকে দেখতে পেয়ে রান্নাঘর থেকে বলে ওঠে, টেবিলে খাবার বাড়া আছে, সম্পূর্ণ শেষ করবি তারপর উঠবি। চিত্রা লক্ষ্মী মেয়ের মতো ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। জাহানারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসতেই শাওন অভিযোগের স্বরে বলতে শুরু করে, ফুপি, তোমার মেয়েকে একটু শাসন করিও, বুঝছো? শাড়ি টাড়ি কিসব পড়ে যাচ্ছে ভার্সিটিতে, এসব যাচ্ছে তো যাচ্ছে, তবে ঢেই ঢেই করে নেচে পুরো ক্যাম্পাসে মানুষজনকে দেখাচ্ছে। কিছু বললে সেটাও শোনো না, একেবারে ঘাড়তারা হয়েছে একটা। মেয়ে বড় হয়ে গেছে ফুপি, এবার বিয়ের ব্যবস্থা করো তো তাড়াতাড়ি। শাওনের বলা কথা শুনে চিত্রা খাওয়া ছেড়ে কাশতে শুরু করে। কি মিথ্যাবাদী এই ছেলে! শাওনের প্রতিটা কথা মনে হচ্ছে চিত্রার মাথার উপর দিয়ে গেল। কি বলে এই ছেলে! ভার্সিটি থেকে শুরু করে একেবারে বিয়ে, মাথা কি ঠিক আছে? জাহানারা বেগম পানির গ্লাসটা এগিয়ে দেয় চিত্রার দিকে। চিত্রা ঢকঢক করে গ্লাসের সবটুকু পানি শেষ করে, কিন্তু শাওনের মধ্যে কোনো প্রকার হেলদোল নেই। সে আপন মনেই গেম খেলতে ব্যস্ত। জাহানারা বেগম এবার চিত্রার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, মহারানী কি তাহলে ভার্সিটিতে গিয়ে এসব করে বেড়াচ্ছে? চিত্রা অবাক চোখে তার মায়ের দিকে তাকায় আর বলে ওঠে, আম্মু, তুমি ভাইয়ার বলা সব কথা বিশ্বাস করলে? তুমি কি তোমার নিজের মেয়েকে একটু বিশ্বাস করো না? জাহানারা বেগম এবার ধমকে উঠে বললেন, বিশ্বাস করবো না তো কি করব? ছেলেটা কি আর শুধু শুধু মিথ্যা কথা বলবে? আসুক আজকে তোর বাবা, মেয়েকে পড়ালেখা করাবে, শিক্ষিত বানাবে। মেয়ে এদিকে উশৃঙ্খলা যাচ্ছে, সেদিকে কি ওনার খেয়াল আছে? বকতে বকতে জাহানারা বেগম আবারও রান্নাঘরে চলে গেলেন। চিত্রাকে আর কিছু বলার সুযোগটা পর্যন্ত দিলেন না। চিত্রা এবার কাঁদো কাঁদো চোখে শাওনের দিকে তাকালো। শাওন বা চোখ মেরে মুচকে একটা হাসি দিল আর মৃদু স্বরে বলে উঠল, তখন যে ফোন ধরিসনি আর আমাকে অপেক্ষা করিয়েছিলি, এটা তার পানিশমেন্ট। চিত্রা কিছু না বলে মুখ ধুয়ে রাগে গনগন করতে করতে নিজের রুমে চলে গেল। সে জানতো এই মানুষটা তাদের বাসায় আসছে মানে তার কপালে শনি আছে। রাত প্রায় 10টা বাজে। চিত্রা, শাওন, কবির, জাহানারা বেগম সকলে মিলে রাতের খাওয়া শেষ করে। চিত্রার বাবা আমজাদ আহমেদ ব্যবসার কাজে 3 দিনের জন্য বাইরে গেছেন। খাওয়া দাওয়ার এক পর্যায়ে তারা সকলে মিলে কিছুক্ষণ গল্প গুজব করে ঘুমোতে যায়। তখন মধ্যরাত। ঘুমের মধ্যেই চিত্রার মনে হচ্ছে কোনো সুঠামদেহী মানুষ তাকে বুকের মধ্যে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কারো গরম নিঃশ্বাস চিত্রার গলদেশের ওপর বারবার এসে আছড়ে পড়ছে, যাতে করে খুব অস্বস্তি হচ্ছে চিত্রার। বেশ কিছুক্ষণ পর চিত্রা অস্বস্তি আর বিরক্তিতে হাঁসফাঁস করতে করতে নিজের চোখ জোড়া হালকা খুলে ঘুম ঘুম চোখে একটু সময় নিয়ে সে মানুষটির দিকে তাকাতেই ভয়ে মৃদু চিৎকার দিয়ে ওঠে। কারণ মানুষের বদলে দেখতে পায় একটা কালো ছায়া দরজা ডিঙিয়ে চলে গেল। চিত্রা ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে তার মাথায় যত সব ভূতের চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। সে দোয়া দরুদ পড়তে পড়তে কাপা হাতে রুমে ড্রিম লাইটটি অন করে। পাশে থাকা টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো পানি শেষ করে। কিছুক্ষণ স্থির বসে থেকে ভাবে কে ছিল, তবে রুম জুড়ে ভেসে বেড়ানো একটা কড়া পারফিউমের ঘ্রাণ চিত্রার নাকে এসে বারংবার বাড়ি খায়, যা তার কাছে ভীষণ চেনা চেনা লাগছে। কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না এটা কার পারফিউমের ঘ্রাণ। বেশ কিছুক্ষণ পর চিত্রা তার ভাবনা চিন্তাগুলোকে একপাশে রেখে লাইট অফ করে আবারও শুয়ে পড়ে। অপরদিকে
তখন রাত প্রায় 2:36 শাওনের চোখে কোনো ঘুম নেই। সে শুধু বিছানা জুড়ে এপাশ ওপাশ করতে থাকে। তার মাথায় সকালের সেই শাড়ি পরিহিত চিত্রার মায়াবী মুখটাই ভাসতে থাকে বারংবার। কি অপরূপ তার সৌন্দর্য! মাখনের মতো উজ্জ্বল গায়ের রং, টানা টানা দুটো হরিণীর মতো চোখ, সাথে টনটনে লম্বা সরু নাকের নিচে সদ্য বৃষ্টিতে ভেজা গোলাপের পাপড়ির মতো ওষ্ঠদয়, কোমর ছাড়িয়ে পড়া বিশাল লম্বা শখে একগাছি চুল, আর আটসাট হয়ে শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা ঢেউ খেলানো কোমরটা। উফ, আর ভাবতে পারে না শাওন। এসব ভাবতে গেলেই তার যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। সে মুহূর্তেই শোয়া থেকে উঠে দাঁড়ায়, আর কোনো কিছু না ভেবে অগ্রসর হয় চিত্রার রুমের দিকে। উদ্দেশ্য এক পলক সে মায়াবী মুখটাকে একটুখানি দেখার। মনের মধ্যে হাজারো ভয় আর জড়তা নিয়ে শাওন চিত্রার রুমের সামনে আসে। দরজাটা হালকা ধাক্কা দিতেই খানিকটা খুলে যায়। মৃদু হাসে, মনে মনে আওড়ায়, পাগলি মেয়ে একটা, দরজাটা পর্যন্ত লক করেনি। আবার কি ভেবে নিজে নিজে মুচকি হেসে নীরবে রুমে প্রবেশ করে। দরজাটা ভেতর থেকে ভিড়িয়ে দাও। রুমের দক্ষিণের জানালাটার একপাশের পর্দাটা হালকা সরানো, যার কারণে বাইরে থেকে স্বচ্ছ চাঁদের আলো এসে রুমের মধ্যে রাজ করছে। শাওন ধীর পায়ে এগিয়ে চিত্রার পাশে নিঃশব্দে বসে। খানিকক্ষণ পর বাহাত চিত্রার মাথার দিকে প্রসারিত করে আধশোয়া হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। দৃশ্যমান হয় চিত্রার নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রী, যা শাওনের কাছে দুনিয়ার সকল সৌন্দর্যের ঊর্ধ্বে মনে হয়। রুমের মধ্যে এসি অন থাকার পরও চিত্রার মুখে বিন্দু বিন্দু ঘামের কণা ফুটে উঠেছে, যা চাঁদের আলোয় মুক্তোর দানার মতো চকচক করছে। কিছু আবদ্ধ চুল চিত্রার মুখে লেপ্টে আছে। শাওন পরম যত্নে সেগুলোকে তার কানের পাশে গুজে দেয়। তাকিয়ে থাকে অপলক, ভাবতে থাকে একটা মানুষ কিভাবে এতটা সুন্দর হতে পারে, কিভাবে তার সব কিছুতে এতটা মায়া জড়িয়ে থাকতে পারে। ভাবনার মাঝে এই শাওন হঠাৎ কিছুটা ঝুঁকে নিজের জামকালো উষ্ণ ঠোঁটজোড়া গভীরভাবে ছোঁয়ায় চিত্রার কপালে। মৃদু কেঁপে ওঠে চিত্রা। ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে কাত হয়ে শুতে গিয়ে শাওনের বাঁ হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। শাওন আধশোয়া হয়ে হালকা ঝুঁকে থাকার কারণে চিত্রার মুখ শাওনের হৃৎপিণ্ড বরাবর হয়। চিত্রার প্রতিটা উষ্ণ নিঃশ্বাস শাওনের বুকে এসে বাড়ি খায়। শাওনের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। তার মনে হয় এই মাত্র সে বুঝি 420 ভোল্টেজের শক খেলো। সে স্তব্ধ হয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে শুরু করে। মস্তিষ্ক নামক যন্ত্রটা একেবারে কাজ করা বন্ধ করে দেয়। শাওন এবার আলতো হাতে চিত্রার মাথাটা তার বুকের মধ্যে রেখে কোমর জড়িয়ে ধরে খানিকটা নিজের দিকে টেনে আনে, আর অপলক তাকিয়ে থাকে চিত্রার মুখশ্রীর দিকে, যার কারণে তার প্রতিটা উষ্ণ নিঃশ্বাস চিত্রার মুখ ছাপিয়ে গলদেশে আশ্রে পড়ে। ঘুমের মধ্যেও চোখ মুখ কুঁচকে অস্বস্তিতে হাঁসফাঁস করতে শুরু করে চিত্রা। শাওনের ঘোর কাটে, বুঝতে পারে চিত্রার ঘুম হালকা হয়ে গেছে, যে কোনো সময় উঠতে পারে। তার আর এখানে থাকাটা ঠিক হবে না। তাই সে আলতো হাতে চিত্রাকে ঠিকভাবে শুয়ে দিয়ে আবারও কপালে উষ্ণ পরশ এঁকে দেয়। চিত্রার এবার সহ্যের মাত্রা ছাপিয়ে যায়। অস্বস্তিতে বিরক্ত হয়ে যেই না চোখজোড়া খুলতে নিবে, অমনি বিদ্যুৎ বেগে সেখান থেকে সরে যায় শাওন, যার কারণে চিত্রা চোখ খোলার পর শাওনের ছায়াটাকে ভূত দেখার মতো দেখতে পেয়ে দেয় এক চিৎকার। আর এদিকে শাওন মুচকি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গিয়ে এক প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। পরদিন সকালবেলা চিত্রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখতে পায় শাওন আর তার ভাই কবির টেবিলে বসে নাস্তা করতে করতে গল্প আর হাসিতে মত্ত। চিত্রা নীরবে গিয়ে কবিরের পাশের চেয়ারটাতে বসে। শাওন আর চোখে তাকায়। কবির মুচকি এসে বোনের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে। ঘুম ভাঙলো তবে? চিত্রা বিনিময় ভাইয়ের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি উপহার দেয়। জাহানারা বেগম রান্নাঘর থেকে এসে চিত্রার প্লেটে সকালের নাস্তা তুলে দেয়। মেয়ের মুখের দিকে তাকায়, বা হাত দিয়ে মেয়ের মুখটা খানিকটা উঁচু করে নিজের সামনে ধরে জিজ্ঞেস করে, কিরে, তোর চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন? রাতে কি ঘুম আসনি নাকি? চিত্রা মায়ের মুখের দিকে এক পলক তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিয়ে বলে ওঠে, ঘুমিয়েছি মা, দেরিতে ঘুম থেকে ওঠার জন্য হয়তো এমন হয়েছে।
শাওন চিত্রার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, কারণ সে বুঝে গেছে কালকে মাঝরাতের ঘটনার পর চিত্রা আর ঘুমোয়নি। ভাবতে ভাবতেই তার পুরো রাত পার হয়ে গেছে, আর হয়েছেও তাই। সারা রাত চিত্রা বিছানার এপাশ ওপাশ করে ভাবতে ভাবতেই কাটিয়ে দিয়েছে। ফজরের নামাজের পর তার চোখ জোড়া একটু লেগে এসেছিল মাত্র। এদিকে জাহানারা বেগম আর কথা বাড়ায় না, তিনি খাবার দিয়ে পুনরায় রান্নাঘরে গিয়ে ময়নামতির উদ্দেশ্যে বাক্য সরে, ময়না, ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো বের করে ধুয়ে দে তো, আজকে একটু ইলিশ রান্না করতে হবে। ময়নামতিও জাহানারা বেগমের কথা মতো ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে বেসিনে গিয়ে ধুতে শুরু করে। ময়নামতি হলো জাহানারা বেগমদের বাসার কাজের লোক। কাজের লোক বললে হয়তো ভুল হবে, কেননা চিত্রাদের বাসায় কেউই তাকে কখনো কাজের লোকের চোখে দেখে আসেনি। তারা সবাই পরিবারের একজন সদস্য বলেই মনে করে ময়নামতিকে। আজ প্রায় 12 বছর ধরে তাদের বাসায় কাজ করে আসছেন ময়নামতি। খুবই ভালো এবং বিশ্বস্ত একটা মেয়ে। নিজের বলতে গ্রামে আছে শুধু তার বাবা, সৎ মা আর এক ছোট ভাই। আজ থেকে প্রায় 14 বছর আগে যখন ময়নামতি সবে স্কুল ছেড়ে কলেজে পা দিয়েছিল, তখনই তার বিয়ে হয়। বিয়েটা ছিল ভালোবাসার, দুজন দুজনকে খুব ভালোবাসতো। পরে পরিবারের অনুমতিতে তারা বিয়ে করে নেয়। ছেলে এক কোম্পানিতে ডেলিভারি ম্যানের চাকরি করত। বেশ সুখে চলছিল তাদের সংসার, কিন্তু সেই সুখ আর বেশি দিন সইল না ময়নামতির কপালে। বিয়ের 1 বছরের মাথায় তার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর সেখান থেকে শুরু হয় ময়নামতির জীবনের এক কালো অধ্যায়। শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেয়, আর ময়নামতি ফিরে যায় তার একমাত্র ঠিকানা বাপের বাড়িতে। তাদের পরিবার অতটাও সচ্ছল ছিল না, দিন আনতে দিন খেত। সেখানে কিছুদিন ভালো কাটলেও পরে সে হয়ে যায় তার সৎ মায়ের চোখের বিষ। তবে তার বাবা তাকে অনেকবার বিয়ে দেওয়ার কথা বললেও সে সর্বদাই বিয়ে করতে নারাজ ছিল। সে কিছুতেই বিয়ে করবে না বলে পণ করে। হঠাৎ একদিন তার বাবা তার সৎ মায়ের কথা শুনে গ্রামের এক মোল্লার সাথে তার বিয়ে ঠিক করে এবং জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেদিনই ময়নামতি নিজের প্রাণ নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর সৃষ্টিকর্তার অশেষ রহমতে এসে জাহানারা বেগমদের বাসায় ঠাঁই পায়। জাহানারা বেগম খুবই মমতাময়ী একজন নারী। তিনি ময়নামতিকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। জাহানারা বেগম এবং তার স্বামী আমজাদ আহমেদ দুজন মিলে ময়নামতিকে অনেক বুঝিয়েছেন বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে তার সিদ্ধান্তেই অটুট ছিল। সে কোনো দিন আর দ্বিতীয় বিয়ে করবে না। তার মতে তার ভালোবাসার মানুষটা হয়তো নেই, কিন্তু তার ভালোবাসা এবং ভালোবাসাময় স্মৃতিগুলো এখনও সে আগের মতোই তরতাজা আছে, যা সে কখনোই ভুলতে পারবে না। আর এগুলো নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে চায় ময়নামতি। আজকে শুক্রবার, জুম্মার দিন। আজানের সময় হওয়ায় কবির আর শাওন দুজনে একসাথে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়। দুজনের পরনেই সাদা ধপধপে পাঞ্জাবি। এদিকে জাহানারা বেগম আর ময়নামতি বিভিন্ন পদের করা রান্নাগুলো রান্নাঘর থেকে এনে এনে ডাইনিং টেবিল সাজাচ্ছেন, আর চিত্রা সোফায় আতশোয়া হয়ে কাল রাতের কথা ভাবতে বিভোর। মসজিদ কাছে হয় কিছুক্ষণের মধ্যে কবির আর শাওন নামাজ শেষ করে ফিরে আসে। জাহানারা বেগম তাদেরকে খাওয়ার উদ্দেশ্যে টেবিলে বসতে বলে। শাওন গিয়ে টেবিলে বসে। কবির চিত্রার দিকে এগিয়ে গিয়ে চিত্রার মাথায় একটা টোকা মেরে বলে, তখন থেকে এভাবে আছিস, কি ভাবতেছিস বলতো? চিত্রার ভাবনায় ছেদ ঘটে। সে ভাবনার জগৎ থেকে বের হয়ে বলে মৃদু স্বরে, কিছু না ভাইয়া। আচ্ছা বুঝলাম, এবার আয় খেতে আয়। বলে কবির টেবিলের দিকে অগ্রসর হয়। কিছুক্ষণের মধ্যে চিত্রাও গিয়ে তার জন্য বরাদ্দকৃত চেয়ারটা টেনে বসে পড়ে, আর সাথে সাথেই চোখ যায় তার ঠিক সামনে বসে থাকা মোবাইলে মগ্ন গ্রিক গড খ্যাত সৌন্দর্যময় পুরুষ শাওনের উপর। সাদা ধবধবে পাঞ্জাবিতে লোকটাকে চিত্রার কাছে গ্রিক দেবতাদের মতোই ভয়ঙ্কর রূপের অধিকারী বলে মনে হলো। টকটকে উজ্জ্বল ফর্সা গায়ের রং, নীলাভ মনির চোখ জোড়ার মাঝখানে প্যারিসের আইফেল টাওয়ারের মতো সগর্বে উঁচু হয়ে আছে সুন্দর নাকখানা। ফর্সা ত্বকের দুগাল ভর্তি চাপদাড়ি, প্রতিটা দাড়ি যেন তাদের নিয়ম মেনেই পড়ে আছে মসৃণ গাল দুটোতে।
কি অপূর্ব লাগছে সেই দাড়িতে। মাথায় হালকা ব্রাউন সাজানো গোছানো একগাছি চুল, যা কপাল বেয়ে বা চোখের কুচকুচে কালো টানা ভ্রু বরাবর পড়ে আছে। দেখলেই মনে হয় সেই সিল্কের চুলগুলো একটু ছুঁয়ে যদি এলোমেলো করে দেওয়া যেত। দুহাতের পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গোটানো, লোমযুক্ত বাঁ হাতের সেই কালকের পরিহিত কালো ফিতার ব্র্যান্ডেড ঘড়ি, বুক বরাবর পাঞ্জাবির দুটো বোতাম খোলা, যাতে করে সামনের লোমশযুক্ত খড়খড়ে বুকটা কিছুটা উদীয়মান। বুক ছেড়ে চিত্রার চোখ এবার আটকায় শাওনের লম্বা গলার মাঝ বরাবর দাড়িযুক্ত ভোকাল কর্ডের উপর, যা শাওনের পরশ গিলার সাথে সাথে ওঠানামা করছে। চিত্রা অপলক সেদিকে তাকিয়ে থাকে। খুব বেশি আকর্ষণ করে তাকে সেই জিনিসটা। তার মনে হচ্ছে যদি একবার ছুঁয়ে দেখতে পারত। চিত্রার এভাবে তাকিয়ে থাকা শাওন আর চোখে লক্ষ্য করে, কিন্তু কিছু বলে না। এদিকে চিত্রা ভাবতে থাকে, ছেলেদের মতো মেয়েদের গলাতে কেন এমন উঁচু আকারে ভোকাল কর্ড থাকে না? আচ্ছা, তাদের কি এটার প্রয়োজন পড়ে না? চিত্রার ভাবনার ছেদ ঘটে জাহানারা বেগমের কথায়। তিনি কবিরের উদ্দেশ্যে বলেন, তোর আবুর সাথে কি তোর কথা হয়েছে বাবা? সকাল থেকে মানুষটা আজকে কল দেয়নি, তখন আমি দিলাম, তাও ধরলো না। কপালে চিন্তার ভাঁজ ফেলে বলতে বলতে প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন তিনি। কবির মায়ের উদ্দেশ্যে বলে উঠল, বাবার সাথে একটু আগেই আমার কথা হয়েছে মা। বাবার আসতে আরও 2-3 দিন লেগে যাবে। আর আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, যার কারণে হয়তো ফোন ধরতে পারেনি। চিন্তা করো না, মিটিং শেষে অবশ্যই যোগাযোগ করবে। জাহানারা বেগম চুপচাপ সবার প্লেটে খাবার তুলে দেয়। সবাই খাওয়া শুরু করে। চিত্রা অল্প কিছু খেয়ে উঠে যেতে নিলেই জাহানারা বেগমের ধমকে আরও কিছু খেতে বাধ্য হয়। চিত্রা খাওয়া শেষ করে বেসিনের কাছে হাত ধুতে চলে যায়। এরই মধ্যে শাওনও নিজের খাওয়া শেষ করে বেসিনের কাছে চিত্রার পাশ ঘেঁষে দাঁড়ায় আর হাত ধুতে ধুতে দুষ্টুমি ভরা গলায় চিত্রার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তখন ওভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিলে? এমনভাবে তাকিয়েছিলে মনে হচ্ছিল চোখ দিয়ে গেলে খাবি। হঠাৎ চিত্রার পাশ ঘেঁষে দাঁড়ায় আর তার বলা কথায় চিত্রা কিছুটা অপ্রস্তুত আর লজ্জায় পড়ে যায়। তড়িঘড়ি করে বলে ওঠে, আমি মোটেও আপনার দিকে তাকিয়েছিলাম না ভাইয়া। শাওন মুচকি হাসি দেয়, হাত ধোয়ায় মনোযোগ দিয়ে বলে ওঠে। তা তো তখন নিচে চোখেই দেখলাম। বলে চিত্রার কানে একটা আলতো কামড় দিয়ে সেখান থেকে সরে যায়। চিত্রা বিস্ময়ে থ হয়ে দাঁড়িয়ে থাকে। বাঁ হাত অটোমেটিকলি চলে যায় তার কানে। খুব বেশি ব্যথা না পেলেও কিছুটা ব্যথা তো ঠিকই পেয়েছে। সে বেসিনের সামনে আয়নার দিকে তাকিয়ে দেখে কানটা পুরো লাল হয়ে গেছে, সাথে দুটো দাঁতের দাগও বসে গেছে। চিত্রা কিছুতেই বুঝতে পারে না শাওনিটা কি করে গেল তার সাথে। হঠাৎ চিত্রার মাথায় এসে বাড়ি খায় কাল রাতের ঘটে যাওয়া ঘটনার কথা। কাল রাতের পারফিউমের সুন্দর ঘ্রাণটা এখন সে শাওনের কাছ থেকে পেল। চিত্রার মনে পড়ল এই পারফিউমের সুগন্ধটা একমাত্র সে শাওনের কাছে গেলেই পায়। কেমন একটা অন্যরকম সুগন্ধ, যা সে আজ পর্যন্ত কারো কাছেই পায়নি। গন্ধটা চিত্রার ভীষণ পছন্দের, তবে কখনো পারফিউমটার নাম জানা হয়নি তার। চিত্রা ভাবতে থাকে, তাহলে কি কাল রাতে শাওন ভাইয়া? আর কিছু ভাবতে পারে না চিত্রা। তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরই মধ্যে শাওনের কণ্ঠ তার কানে আসে। ফুপি, আমি এখন বাসায় যাচ্ছি। জাহানারা বেগম ডাইনিং টেবিলের জিনিসগুলো ঠিক করতে করতে কিছুটা অবাক হয়ে বলে, এক্ষুনি চলে যাবে? হ্যাঁ ফুপি। সোফায় বসে মোবাইল থেকে মাথা তুলে কবির বলে ওঠে। এখনই কেন? বিকেলে যাবি? শাওন জাহানারা বেগমের কাছে এগিয়ে এসে এক হাতে আঁকড়ে ধরেন আর একটা চুমু খেয়ে বলে ওঠে। বিকেলে দেখি কিছু কাজ আছে, তাই এখনই চলে যাচ্ছে। বলে কবিরের কাছে গিয়ে তার কাঁধে আলতো বাড়ি দেয় আর বলে, তোর পাঞ্জাবের পায়জামার আছে ভুলে যাব, এখন থেকে এগুলো আমার। বলে চিত্রার দিকে তাকিয়ে মুচকি হেসে তার কিছুটা কাজ ঘেঁষে যেতে যেতে বাম চোখ মেরে মিষ্টি হেসে বলে, গেলাম বেগম। চিত্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে শাওনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এই মানুষটা এমন কেন, তার সাথে সব সময় কেন এমন আচরণ করে। কিছুই বুঝতে পারে না সে। জাহানারা বেগম একগাল হেসে বলে, পাগল ছেলে একটা, হুটাট এসে হুটাট চলে যাওয়ার স্বভাবটা আর গেল না।
জাহানারা বেগম শাওনকে আর কিছু বলেনি, কারণ উনি জানি শাওন যেহেতু যাবে বলেছে তো তাকে আর কোনোভাবেই আটকানো যাবে না। সে বরাবরই এমন, হুটহাট চলে আসবে আবার হুটহাট চলে যাবে। জাহানারা বেগম এবার ময়নামতির উদ্দেশ্যে হাঁক ছাড়ে। ময়না, তুই আগে খেয়ে নে, তারপর বাকি কাজগুলো সারিস। ময়নামতি প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, না আম্মা, আগে হাতের কাজগুলো সেরে নেই, তারপরে খেয়ে নেব। জাহানারা বেগম কিছুটা উচ্চ গলায় বলে ওঠে, আগে খেয়ে নে, তারপর বাকি কাজগুলো সারিস। খাবার একেবারে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না আর। ময়নামতি এবার সম্মতি জানিয়ে বলে। আচ্ছা আম্মা। জাহানারা বেগম শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রুমে চলে যায়। আর এদিকে চিত্রা এসে কবিরের পাশে সোফাতে বসতেই কবির আদেশের সুরে ইনোসেন্ট একটা ফেস নিয়ে বলে ওঠে, বোন, আমার চুনগুলো একটু টেনে দে না। চিত্রা মুচকি হাসে। সে জানে শুক্রবার মানে আর কিছু করুক বা না করুক তার ভাইয়ের চুলগুলো তাকে ঠিকই টেনে দিতে হবে। এটা তার প্রতি শুক্রবারের কাজ। চিত্রা মুচকি হেসে বলে, আচ্ছা দাও। কবির লম্বা সোফার এক হাতলের উপর তার পা জোড়া তুলে দিয়ে আরেকটা হাতলের কাছে বসা চিত্রার কোলে মাথা রাখে। চিত্রা পরম যত্নে তার ভাইয়ের চুলগুলো হালকা টেনে দিতে আর বিলি কেটে দিতে শুরু করে। এদের দুই ভাই বোনের সম্পর্কটা ভীষণ মিষ্টি। বোনের বিষয়ে সামান্যতম জিনিসটাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখা কবিরের স্বভাব। তার মতে সে তার একমাত্র বোনের বিষয়ে কোনো রিস্ক নিতে প্রস্তুত নয়। চিত্রা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছে। তাকে ভার্সিটিতে নিয়ে যাওয়া এবং আসার পুরো দায়িত্বটা স্বইচ্ছায় কবির নিজের কাঁধেই নিয়েছে। প্রতিদিন বোনকে ভার্সিটিতে দিয়ে নিজে অফিসে যাওয়া এবং ভার্সিটি শেষে অফিস থেকে এসে বোনকে বাসায় নামিয়ে আবারও অফিসে যাওয়া। এত কিছুর পরও ছেলেটার মধ্যে কোনো দিন বিন্দু পরিমাণও বিরক্তবোধ নজরে পড়েনি চিত্রা ও তার বাবা মায়ের। যদিও তার বাবা মা প্রায় বলে বাড়ির গাড়িতেই সে যাওয়া আসা করুক, রহিম মিয়াই তাকে নিয়ে যাওয়া আসা করুক, কিন্তু সে নারাজ। কারণ আগে সবসময় চিত্রাকে ড্রাইভার রহিম মিয়াই নিয়ে যাওয়া আসা করত। কিন্তু হঠাৎ একদিন তিনি চিত্রাকে বাসায় নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করে বসেন। অ্যাক্সিডেন্টে গাড়ির আংশিক ক্ষতি হলেও চিত্রা বা রহিম মিয়ার কোনো ক্ষতি হয়নি। তবে ভয়ে চিত্রা অজ্ঞান হয়ে গিয়েছিল ঠিকই। সেই থেকে কবির বোনকে নিয়ে যাওয়া আসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, যা এখন পর্যন্ত চলমান। খুব জরুরি কারণবশত ছাড়া সে কখনোই চিত্রাকে নিয়ে যাওয়া আসা থেকে বিরত থাকে না। আর এদিকে চিত্রাও ভাই বলতে অন্ধভক্ত। যত আবদার আর জেদ সব তার ভাই আর বাবার কাছে। তার আবদার পূরণের একমাত্র জায়গা কবির আর আমজাদ আহমেদ। জাহানারা বেগমের কাছে চিত্রা তেমন পেরে ওঠে না। এদিকে চিত্রা কবিরের মাথায় বিলি কেটে দিচ্ছে আর হাজারটা প্রশ্ন করছে। কবির তার পুরো মনোযোগ ফোনের মধ্যে রেখেও বোনের প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছে। কি সুন্দর তাদের ভাই বোনের সম্পর্ক। ইস, কারো নজর না লাগুক। আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। পুরো ভার্সিটি জুড়ে উৎসব আমেজ বিরাজমান। যেদিকেই চোখ যায় শুধু প্রেমিক যুগলদেরই চোখে পড়ে। প্রায় সবার হাতেই লাল টকটকে গোলাপ, কারো হাতে গিফট বক্স। মেয়েরা তো কেউ কেউ আবার সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে এসেছে, আর ছেলেরা পাঞ্জাবি। চিত্রার ছোঁয়া চারিদিকে হালকা চোখ বুলিয়ে মুখে এক ঝাঁক বিরক্ত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দিকে অগ্রসর হতেই ঘটে যায় এক বিপত্তি। কোথা থেকে যেন 3 জন ছেলে এসে তাদের পথ আটকে দাঁড়ায়। এর মধ্যে 2 জনকে তারা চেনে, তাদেরই বাংলা ডিপার্টমেন্টের। একজনের নাম মৃদুল আর একজনের নাম ইমরান। কিন্তু তৃতীয় নাম্বার ছেলেটাকে চিত্রা এবং ছোঁয়া দুজনেই চেনে না, কখনো দেখেছে বলে মনেও করতে পারছে না। চারিদিকে কেমন গা জ্বালানো ভ্যাবসা গরম। চিত্রার ছোঁয়া ভার্সিটিতে আসার পর থেকেই এই গরমে এক ঝাঁক বিরক্তি নিয়ে পূজাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তার উপর এখন এই ছেলেগুলো হঠাৎ তাদের পথ আটকিয়ে দাঁড়াতে তারা দুজনে বেশ বিরক্ত হয়। ছোঁয়া বরাবরই বেশ ছটফটে আর কিছুটা সাহসীও বটে। সে বিরক্তিতে এক দীর্ঘশ্বাস ছাড়ে। সামনে থাকা 3 ব্যক্তির উদ্দেশ্যে বলে ওঠে, কি চাই? এভাবে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছো কেন? মৃদুল মুচকি হেসে বলে ওঠে। কেমন আছো তোমরা? ছোঁয়া তার প্রশ্নের উত্তর না পেয়ে প্রচণ্ড বিরক্ত হয়। চিত্রা ছোঁয়ার এক হাত ধরে রেখে সামনে থাকা ব্যক্তিদের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়।
কিন্তু কোনো কথা বলে না। তারা দুজনে পাশ কেটে চলে যেতে নিলেই মৃদুল আবার সরাসরি চিত্রার নাম ধরে ডাকে। চিত্রা থেমে গিয়ে মৃদুলের দিকে তাকায়। মৃদুল পাশে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ফারহান ভাইয়া তোমার সাথে কিছু কথা বলতে চাই। চিত্রার ছোঁয়া বুঝতে পারেই অচেনা ছেলেটার নাম ফারহান। চিত্রা কিছুটা অবাক চোখে একবার মৃদুল তো একবার ফারহানের দিকে তাকায়, কিন্তু মুখ দিয়ে কিছু বলে না। ছোঁয়া বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে ফারহান নামের ছেলেটার দিকে। হঠাৎ ফারহান পেছনে থাকা ডান হাতটা সামনে নিয়ে আসে, তার হাতে একটা টকটকে তাজা লাল গোলাপের বুকে। চিত্রার ছোঁয়া কোনো কিছু বুঝে ওঠার আগেই ফারহান এক হাঁটু গেড়ে চিত্রার সামনে লাল গোলাপের বুকেটা ধরে বসে পড়ে। চিত্রার ছোঁয়া ভীষণ অবাক হয়, একে অপরের মুখের দিকে চায়। চিত্রা ছোঁয়ার হাতটা শক্ত করে চেপে ধরে, আশেপাশে চোখ বুলিয়ে দেখে কিছু ছেলে মেয়ে বেশ উৎসুক চাহনি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। চিত্রা সেদিক থেকে চোখ সরিয়ে নেয়। হঠাৎ ফারহান মৃদু স্বরে বলা শুরু করে, চিত্রা, জানি না শুরুটা ঠিক কিভাবে করব বা করা উচিত, তবে আমি না হয় আমার মতো করেই বলি। আমি বাংলা ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্র। তোমাদের সিনিয়র হওয়ার খাতিরে নতুন হিসেবে তোমাদের বরণ করার সকল দায়িত্ব এসে পড়েছিল আমাদের ওপর। বলে একটা হাঁক ছাড়ে। শুকনো একটা ঢুক গিলে মুচকি হেসে আবারও বলা শুরু করে, সেদিন নবীনবরণ অনুষ্ঠানের দিন আমি সহ আমার কিছু বন্ধুবান্ধবী মিলে সেমিনারের রুমের স্টেজ সামনে ব্যানার লাগানো সহ বাকি কিছু অগোছালো কাজ গুছাচ্ছিলাম। এর মধ্যে নতুন স্টুডেন্টরাও এক এক করে আসা শুরু করে দিয়েছিল প্রায়, কিন্তু হঠাৎ আমার চোখ যায় দরজার দিকে। তুমি আর ছোঁয়া হাসতে হাসতে রুমে প্রবেশ করতেছিলে। বিশ্বাস করো চিত্রা, আমি জাস্ট থমকে গিয়েছিলাম। মুহূর্তের জন্য আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম। তোমার দিক থেকে কিছুতেই চোখ সরাতে পারছিলাম না। সেদিন তোমাদের উদ্দেশ্য আমার কিছু বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু আমি রাখতে পারিনি। আমি সেমিনার রুমের এক কোণায় দাঁড়িয়ে অপলক তোমার দিকে তাকিয়েছিলাম। শুধু এরপরের অনুষ্ঠান শেষ হয় আমি বাসায় আসি, ভাবছিলাম তুমি সুন্দর বলে হয়তো ভালো লাগছে, যা একটু পর কেটে যাবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। বিষয়টা শুধু ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। সেদিন সারা রাত আমি আর দু চোখের পাতা এক করতে পারিনি, ভুলতে পারিনি তোমার সেই মায়াবী হাসির মুখটা। এরপর থেকে ভার্সিটি আসলে প্রতিদিন তোমাকে লুকিয়ে চুরিয়ে দেখতাম। আস্তে আস্তে সময় যত গড়াতে থাকলো তত বেশি করে তোমার দিকে আসক্ত হওয়া শুরু করলাম। একটা সময় পর বুঝলাম আমি তোমাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। এই দীর্ঘ 7 মাসে বহুবার তোমাকে এটা বলার চেষ্টা করেছি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। তবে আজকে বললাম। আজকের এই বিশেষ ভালোবাসাময় দিনে আমি আমার মনের সকল অনুভূতি তোমার সামনে প্রকাশ করলাম। একটু থেমে নিচের দিকে তাকায় ফারহান, তারপরে আবারও চিত্রার মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, চিত্রা, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। এই এতদিনে নিজেকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারিনি। তোমার প্রতি জন্ম নেওয়া আমার এই অজস্র অনুভূতির গুলোকে আমি হাজারো চেষ্টার পরও দমিয়ে রাখতে পারিনি। তাই আজকের এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা অনুভূতিটুকু তোমার নিকট তুলে ধরলাম। তুমি কি দয়া করে এই অসহনীয় প্রেম রোগ থেকে আমাকে মুক্তি দেবে? গ্রহণ করবে কি আমার ভালোবাসা? কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। অপলক চিত্রার দিকে তাকিয়ে থাকে ফারহান। পাশে থাকা ইমরান আর মৃদুল একবার চিত্রা তো একবার ফারহানের মুখের দিকে তাকায়। চিত্রার ছোঁয়া তো বিস্ময়ে রীতিমতো কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। চিত্রার শরীর থেকে থেকে ঝাঁকি দিয়ে ওঠা শুরু করছে, শ্বাস দ্রুত চলছে, চারপাশে পিনপতন নীরবতা। তবে আশেপাশের বেশ কিছু উৎসুক চাহনি শুরু থেকে বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে কিছু বলাবলি করছে। এতগুলো চাহনির মধ্যেও একজোড়া বিশেষ চোখ আড়াল থেকে সব কিছু লক্ষ্য করছে। সে শুধু দেখতে চায় চিত্রা নামক মেয়েটার মতিগতি কী, তার অনুভূতি কী, সে কী করে। মানুষটা এবার বেশ আয়েশ করেই ইট সিমেন্টের তৈরি বসার জায়গাটাতে বসে আর বেশ আগ্রহ নিয়েই তাকিয়ে থাকে। এদিকে ফারহান তখন থেকে একইভাবে চিত্রার সামনে হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু চিত্রার মধ্যে কোনো হেলদোল নেই। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া ফারহানের দিকে তাকায়, চিত্রাকে মৃদু ধাক্কা দেয় আর সকল নীরবতা ভেঙে বলে ওঠে, কি রে, কিছু বলার থাকলে বল। আবার চিত্রার দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলে ওঠে, তাহলে চল এখান থেকে।
এতক্ষণে চিত্রার হুঁশ ফেরে। সে তড়িঘড়ি করে সামনের দিকে অগ্রসর হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, চলো এখান থেকে। বলে দুপা সামনে এগোতেই ফারহান বসা থেকে শটান দাঁড়িয়ে তার বাঁ হাতটা টেনে ধরে। চিত্রা অবাক চোখে পেছন ফিরে তাকায়, সাথে ছোঁয়াও। চিত্রার চোখ টলমল করে ওঠে, মনে হয় পলক ফেললেই দুফোঁটা চোখের জল দুগাল বেয়ে গড়িয়ে পড়বে। চিত্রা এক ঝটকায় ফারহানের হাতটা ছাড়িয়ে চলে যেতে নিলেই আবারও একই কাজ করে বসে ফারহান। আর ঠিক তখনই ফারহানের পেছনের কলার ধরে তাকে সামনে ঘুরিয়ে তারপর দুগালে সজোরে দুটো থাপ্পড় মারে শাওন। নিজের হাত ছাড়া পেয়ে চিত্রা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে ছোঁয়াকে। এতক্ষণ ধরে দূর থেকে তাকিয়ে দেখা বিশেষ চোখজোড়া ছিল শাওনের। সে এতক্ষণ ধরে দূর থেকে নীরবে সবকিছু দেখছিল। সে এতক্ষণ চুপচাপ ছিল চিত্রার জন্য, কারণ সে দেখতে চেয়েছিল চিত্রা কি করে, ছেলেটাকে ফিরিয়ে দেয় নাকি ছেলেটার ভালোবাসা গ্রহণ করে। কিন্তু যখন দেখলো চিত্রা ফারহানের কথার জবাব না দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ফারহান তাকে বারবার হাত ধরে আটকে রাখছে, তখনই তার মাথা গরম হয় আর ছুটে এসে চর বসিয়ে দেয় ফারহানের দুগালে। আকস্মিক ঘটনায় ফারহান কিছুটা হকচকিয়ে যায়। তার ঠোঁটের একপাশের কিছুটা ফেটে রক্ত পড়া শুরু করে। ফারহান বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের নিচে বের হওয়া রক্ত মুছে চোখের সামনে ধরে আর রাগে চোখ মুখ লাল করে শাওনের কলার চেপে ধরে আক্রোশ নিয়ে বলে ওঠে, ভার্সিটির সিনিয়র ভাই হিসেবে সবসময় সম্মান দেই বলে ভাববেন না যে আমি ভীতু বা নির্বোধ। আপনি ভার্সিটিতে আপনার সৌন্দর্য, মেধা আর ক্ষমতা দিয়ে ফেমাস বলে ভাববেন না যে আমরা কিছুই না। এভাবে অকারণে আপনি আমাকে কিছুতেই মারতে পারেন না। ফারহানের বলা কথা শুনে হাসে শাওন। দৃষ্টি ফারহানের মুখ থেকে সরিয়ে তার কলার ধরে রাখা হাতে নিবদ্ধ করে আর শক্তভাবে তার কলার চেপে ধরা ফারহানের হাতটা সরিয়ে দেয়। তারপর জামার কলার ঠিক করে, কলারের নিচের অংশটা ময়লা ঝাড়ার মতো ঝেড়ে বলে ওঠে, আপনার শাওন চৌধুরী কখনো অকারণে কারো গায়ে হাত তোলে না। ফারহানও বেশ চড়া গলায় বলে ওঠে, আমাকে মারার কারণ কি তাহলে? শাওন এবার চিত্রার কাছে এগিয়ে যায়, দেখে চিত্রার চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা ঝরছে আর কিছু আবদ্ধ চুল অশ্রুকণার সাথে তার গালে লেপ্টে আসে। শাওন ছোঁয়ার কাছ থেকে চিত্রাকে ছাড়িয়ে নিজের সামনে দাঁড় করায়, গালে লেপ্টে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। চিত্রা কান্না ভেজা চোখ জোড়া নিয়ে তাকিয়ে থাকে শাওনের দিকে। শাওন এবার তার দুহাত দিয়ে অশ্রুকণা মুছে দিয়ে চিত্রার এক হাত আঁকড়ে ধরে ফারহানের দিকে ফিরে বলে ওঠে, চিত্রা কি তোর পছন্দ হয়েছে? ঠিক আছে, কোনো ব্যাপার না, পছন্দ হতেই পারে। আজকে ভালোবাসা দিবসে তুই ওকে প্রপোজ করতে আসছিস, এটাও ঠিক আছে। তুই দেখলি প্রপোজ করার পরও ও রাজি হলো না, ও চলে যাচ্ছে, তো তোর উচিত ওকে যেতে দেয়া। কিন্তু তুই কি করলি? ওকে না যেতে দিয়ে বারবার ওর হাত ধরে আটকানোর চেষ্টা করলি। এটা কেমন কথা ভাই? তুই ওকে ভালোবাসিস বলে যে ও তোকে ধীরে ধীরে করে ভালোবাসতে আসবে, এটা কোথায় লেখা আছে বলতো আমাকে? শাওনের কথা শুনে তাচ্ছিল্যের হাসি ফুটল ফারহানের মুখে। বিদঘুটে চাহনিতে চিত্রার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে কৌতুক স্বরে বলে উঠল, হো, তার মানে তার রূপ দেখিয়ে আগেই নাগর পটিয়ে? ফারহান আর তার মুখের কথা শেষ করতে পারল না। শাওন এক হাতে শক্ত করে তার কলার চেপে ধরে মুখ আর নাক বরাবর এলো পাথারি ঘুষি মারতে শুরু করে। মুহূর্তে ফারহানের নাক মুখ ফেটে বের হওয়া রক্ত গলা বেয়ে চুয়ে চুয়ে পড়তে শুরু করে। প্রচণ্ড যন্ত্রণায় ফারহান মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু শাওন তবুও থামে না। সে এবার ব্র্যান্ডেড কেচ পরা পা দিয়ে একের পর এক লাথি মারা শুরু করে ফারহানকে। শাওনের থামার কোনো নাম নেই দেখে কিছুটা দূর থেকে এগিয়ে আসে শাওনের বন্ধু ইশতিয়াক আর আরিফ। তারা দুজনে গিয়ে শাওনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। শাওন তার মুখ দিয়ে কিছু অশ্রাব্য ভাষায় গালি ছুড়ে আর পাগলের মতো এলোপাথারি মারতে থাকে ফারহানকে। ইশতিয়াক আর আরিফ বুঝতে পারে শাওন খুব বেশি রেগে আছে, তাকে আটকানো এত সহজ হবে না, কিন্তু তবুও তারা হাল ছাড়ে না। এদিকে ফারহানের নাজেহাল অবস্থা দেখে চিত্রা ভয়ার্ত চেহারা নিয়ে এগিয়ে যায় শাওনের কাছে।
শাওন তখন একটু ঝুঁকে মাটিতে গড়াগড়ি খাওয়া ফারহানের কলার ধরে এলো পাথারি মারছিল। চিত্রা গিয়ে শাওনের হাতটা শক্ত করে চেপে ধরে। শাওন রক্তচক্ষু নিয়ে তাকায় চিত্রার দিকে। চিত্রার কান্না ভেজা ভয়ার্ত মুখশ্রী দেখে মুহূর্তেই তার সকল রাগ গলে জল হয়ে যায়। চিত্রা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাই প্লিজ আর মারবেন না, ও না হলে মরে যাবে। শাওন ছেড়ে দেয় ফারহানকে, সোজা হয়ে দাঁড়ায়। এবার সে তাকায় মৃদুল আর ইমরানের দিকে। তারা বেচারা এতক্ষণ ধরে ভয়ে গুটিসুটি হয়ে শুধু অসহায়ের মতো তাকিয়েছিল। শাওন তাদের দিকে তাকানো হাতের গলা রীতিমতো শুকিয়ে কাট। তারা ভয়ে একে অপরের দিকে চাওয়াচাই শুরু করে। শাওন তাদের উদ্দেশ্যে কর্কশ গলায় বলে ওঠে, এই তোরা দুজনে প্রথম বর্ষের? মৃদুল এবং ইমরান দুজনে মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ। শাওন আবারও বলে ওঠে, তাহলে এই ব্যাটার সাথে তোদের কি চালা সেজেছিস ওর? মৃদুল আর ইমরান ভয়ে ঢোক গেলে। ইমরান ভয়ার্ত গলায় বলে ওঠে, আমরা আসলে আসতে চাইনি ভাইয়া, কিন্তু ফারহান ভাইয়া আমাদের জোর করে র্যাগের ভয় দেখিয়ে নিয়ে আসছে। ভাইয়া বলেছিল আমরা না আসলে উনি আমাদেরকে ভার্সিটিতে বেশি দিন টিকতে দিবে না, তাই আমরা বাধ্য হয়ে এমনটা করেছি ভাইয়া, আপনি মাফ করে দিন আমাদের। বলে দুজনে মাথা নিচু করে দাঁড়ায়। শাওন ফারহানের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ভার্সিটি কর বাপের নাকি যে বেশি দিন টিকতে দেবে না? বলে একটু থেমে আবারও বলে ওঠে, এর পরের বার যদি কখনো তোকে দেখি কোনো মেয়ের সাথে এমন করতে, তাহলে সেদিনে হবে তোর শেষ দিন, মনে রাখিস কথাটা। শাওন চিত্রার হাত ধরে সেখান থেকে চলে যায়। এদিকে ছোঁয়ার পূজা করুণ চোখে ফারহানের দিকে তাকিয়ে থাকে। ফারহানের অবস্থা একেবারে বেগতিক। ইশতিয়াক, ছোঁয়া, পূজা, মৃদুল আর ইমরানের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরাও আর এখানে থেকো না, ক্লাসে চলে যাও তোমরা। ছোঁয়া, পূজা, মৃদুল আর ইমরানও কোনো বাক্য বিনিময় না করে সোজা ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করে। এরই মধ্যে চারপাশে তাকিয়ে থাকা মানুষেরা যে যার মতো কথা বলতে বলতে চলে যেতে শুরু করে। ততক্ষণে এদিকে আরিফ ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সকে কল দিয়ে আসতে বলে। অ্যাম্বুলেন্স আসলে ফারহানকে তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রায় নির্জন বটমূলের নিচে বসে আছে চিত্রা। একটু পর শাওন দুটো পানির বোতল হাতে এগিয়ে এসে একটা চিত্রার দিকে বাড়িয়ে দেয় আর চিত্রাকে চোখ মুখ ধুয়ে নিতে বলে। চিত্রাও বিনা বাক্যে চোখ মুখে পানি ছিটা দিয়ে নিজের ওড়না দিয়ে মুছে নেয়। অপরদিকে শাওন হাতে লেগে থাকা রক্তগুলো ধুয়ে নেয় আর চোখ মুখে পানি দিয়ে চিত্রার ওড়নার এক অংশ দিয়ে নিজের হাত মুখ মুছে নেয়। চিত্রা চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ আগের ঘটনার ট্রমা থেকে সে এখনো কিছুতেই বের হতে পারে না। শাওন চিত্রার কাছে গিয়ে চিত্রার পাশে বসে। চিত্রার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে স্বাভাবিকভাবেই বাক্য ছড়ে, ভয় পেয়েছিস? চিত্রা মুখ তুলে এক পলক তাকায় শাওনের দিকে। শাওন মৃদু হেসে তার কপাল বেয়ে গালে পড়ে থাকা চুলগুলো কানের নিচে গুজে দিয়ে ভীষণ আদুরে গলায় বলে, ভয় কিসের পাগলি, আমি আছি না। আমি থাকতে তোর কখনো কোনো ভয় পাওয়ার দরকার নেই। অনেক হয়েছে বেগম, অলরেডি অনেক অশ্রু বিসর্জন দিয়ে ফেলেছেন, আর কোনো কান্না হবে না। শাওন আর চিত্রার সামনে কিছুটা দূরে এক উজ্জ্বল শ্যামলা বর্ণের রোগা টাইপের মেয়ে, পরনে একটা হলুদ রঙের ফ্রক, বয়স হবে হয়তো 9 কিংবা 10, হাতে এক গুচ্ছ তাজা টকটকে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। শাওন এক পলক তার দিকে তাকাতেই মেয়েটা তার ধপধপে সাদা দুটো পাটির দাঁত বের করে হাসতে হাসতে চিকন গলায় বলে ওঠে, ফুল নেবেন স্যার? একেবারে তাজা তাজা গোলাপ ফুল, একটু আগেই ফুল বাগান থেকে তুলে আনছি। শাওন মেয়েটার দিকে তাকিয়ে হেসে দেয় আর জিজ্ঞেস করে, একটা ফুল কত করে বিক্রি করো তুমি? মেয়েটা একগুচ্ছ ফুল থেকে একটা সুন্দর ফুল নিয়ে দেখিয়ে বলে, আজকের দিনে একটা ফুল 30 টাকা করে বেশি স্যার, নাইলে আগে তো 10 টাকাও ঠিক মতো বেচতে পারি না। আপনি কয়টা ফুল দিবেন স্যার? বলে কিছুটা সামনে এগিয়ে আসে। শাওন আবারও জিজ্ঞেস করে, এখানে মোট কত টাকার ফুল আছে তোমার? মেয়েটা ফুলগুলো ভালোভাবে দেখে নেয় আর মুখে সেই মিষ্টি হাসির রেখা ধরে রেখে বলে ওঠে, স্যার আনছিলাম তো 1000 টাকার ফুল, তবে এত থেকে কয়টা বেশি, এখন এগুলো আসেনি শুধু। শাওন এবার উঠে দাঁড়ায় আর মেয়েটার কাছ থেকে সবগুলো ফুল নিয়ে বিনিময়ে তাকে 1000 টাকার দুটো নোট ধরিয়ে দেয়। মেয়েটা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শাওনের দিকে তাকায় আর বলে, এত টাকা তো লাগবে না স্যার। শাওন মুচকি হেসে আবারও চিত্রার পাশে এসে বসে আর বলে ওঠে,
ফুলের দাম বাদ দিয়ে বাকিটা তোমার বকশিস। মেয়েটার মুখ জুড়ে এক অন্যরকম খুশির রেখা বয়ে যায়। সে এক পলক শাওন তো এক পলক চিত্রার দিকে তাকায়, তারপর আবারও সেই চিকন গলায় বলে, আচ্ছা স্যার। বলে সেখান থেকে চলে যায়। আর চিত্রা এতক্ষণ শাওন আর মেয়েটার দিকে তাকিয়ে তাদের কথা শুনছিল। শাওন এবার দুটো সুন্দর দেখে ফুল নিয়ে চিত্রার কাঠি দিয়ে আলগোছে মোড়ানো চুলগুলোর ভাঁজে গুজে দেয়। সাদা রঙের কাশ্মীরি থ্রি পিসের সাথে আকাশি রঙের ওড়নাটা বেশ আকর্ষণীয় লাগছে চিত্রাকে। শাওন অপলক তাকিয়ে থাকে চিত্রার দিকে। চিত্রা শাওনের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। এরই মধ্যে চিত্রার ফোন বেজে ওঠে। দেখে ছোঁয়া ফোন করেছে। চিত্রা নীরবে ফোনটা রিসিভ করে। চিত্রা কোথায় আছে ছোঁয়া জানতে চাইলে চিত্রা ছোঁয়াকে জায়গার নাম বলে কল কেটে দেয়। শাওন এবার কিছুটা চিত্রার পাশ ঘেঁষে বসে। চিত্রার মুখটা নিজের দিকে ধরে, শান্ত কণ্ঠে বলে, যা হয়েছে সব ভুলে যা। ওসব মনে রেখে মন খারাপ করিস না। বাসায় গিয়ে লম্বা একটা শাওন নিয়ে সুন্দর করে ঘুম দেবে, দেখবি সব ঠিক হয়ে গেছে। বলে চিত্রার কপালে উষ্ণ ঠোঁটের পরশ এঁকে দেয় শাওন। কেঁপে ওঠে চিত্রা, কিন্তু কিছু বলে না। হঠাৎ চিত্রার চোখ যায় শাওনের ডান হাতের আঙ্গুলের উপরে। কেমন কালচে হয়ে আছে। বুঝতে পারে ফারহানকে ঘুষি মারার জন্য এমন কালচে হয়ে গেছে শাওনের হাত। চিত্রা তড়িঘড়ি করে শাওনের হাতটা নিজের কাছে টেনে নেয় আর করুণ স্বরে বলে, দেখেছেন আপনার হাতের কি অবস্থা হয়েছে? কেন গেলেন ওভাবে মারতে বলেন? এতটুকু বলতেই চিত্রার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল শাওনের হাতের উপরে পড়ে। শাওন মৃদু হাসে আর চিত্রাকে এক হাতে আঁকড়ে ধরে বলে, কিছু হয়নি আমার, এটা এমনিতেই সেরে যাবে। চিত্রা এক হাতের নিচে শাওনের হাতটা রেখে আরেক হাতে তার হাতের উপর হাত বুলিয়ে দেয় আর কান্না জড়ানো গলায় বলে, বাসায় যাওয়ার পথে ওষুধ নিয়ে যাবেন ভাইয়া, নাহলে কিন্তু ব্যথা ব্যথা করবে পরে। শাওন হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলে। আচ্ছা বেগম। এরই মধ্যে পূজার ছোঁয়া চিত্রার কাছে আসে। আজকে ক্লাস শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। ছোঁয়ার পূজা আসতেই চিত্রা শাওনকে বাই বলে সেখান থেকে চলে যায়। পূজা তখন শাওন আর ফারহানের মারামারির মাঝখানেই সেখানে এসে উপস্থিত হয়। তাই ঘটনার মাথা কিছু বুঝতে না পারলে পরে ছোঁয়ার কাছ থেকে সব কিছু শোনে। এদিকে গেটের সামনে দাঁড়িয়ে আছে ছোঁয়া, চিত্রা আর পূজা, অপেক্ষা কবিরের চিত্রাকে নিতে আসার। চিত্রা ছোঁয়া এবং পূজার উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়াকে এ বিষয়ে কিছু বলিস না প্লিজ। ভাইয়া জানতে পারলে ওই ছেলেকে মেরেই ফেলবে। তোরা প্লিজ ভাইয়াকে কিছু বলিস না। চিত্রার কথায় ছোঁয়া এবং পূজা দুজনেই সম্মতি জানায়, যার অর্থ তারা কবিরকে কিছু বলবে না। এরপরে তারা নিজেদের মধ্যে আরও কিছু কথা সেরে নেয়। এরই মধ্যে কবির চলে আসাতে চিত্রা বাসার উদ্দেশ্যে চলে যায়। আর চিত্রা চলে যাওয়ার পর ছোঁয়া আর পূজাও রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রায় রাত 12:30 বাজে। চিত্রা বিছানার মাঝ বরাবর খাটে হেলান দিয়ে বসে আছে। হাতে তার ফোনের স্ক্রিনে শাওন ভাইয়া দিয়ে সেভ করা নামটা জলজল করে ভাসছে। চিত্রা প্রায় ঘন্টাখানিক ধরে শাওনকে ফোন দেওয়ার জন্য হাঁসফাঁস করছে। বারবার ফোন দিবে দিবে করেও আটকে যাচ্ছে। মনের মধ্যে কাজ করছে হাজারো জড়তা। একবার ভাবছে ফোন দিয়ে জিজ্ঞেস করবে হাতের এখন কি অবস্থা, তো আরেকবার ভাবছে মানুষটা এত রাত পর্যন্ত জেগে আছে, এত রাতে ফোন দিয়ে বিরক্ত করাটা কি ঠিক হবে? আবার ফোন দিলে না জানি কি না কি ভাবে। নিজের মনেই নানান কিছু ভাবতে থাকে চিত্রা। আরও বেশ কিছুটা সময় চিত্রা তার ভাবনার জগতেই মগ্ন থাকে। এক পর্যায়ে চিত্রা সকল ভাবনাকে একপাশে রেখে মন স্থির করে, একবার ফোন দিয়েই দেখবে। কি ভাবে ভাবুক আর কি হয় হোক, কারণ মানুষটাকে একবার ফোন দিয়ে তার খবর নেওয়াটা চিত্রার একান্ত কর্তব্যের মধ্যে পড়ে। যত যাই হোক, মানুষটা তখন তার জন্যই ওভাবে মারামারি করে নিজের হাতের অমন বেহাল দশা করেছে। তাই চিত্রার উচিত মানুষটাকে একবার অন্তত ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করা। চিত্রা লম্বা একটা শ্বাস নেয় আর মনে এক বুক সাহস জুগিয়ে স্ক্রিনে ভাষা শাওনের নাম্বারে ডায়াল করে। 2 বার রিং সম্পন্ন হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে শাওন। আস্তে কিন্তু খানিকটা অভিযোগের সাথে বলে ওঠে, প্রিয় বেগম, এতক্ষণে তাহলে আপনার ফোন দেওয়ার সময় হলো? ফোন ধরার পর প্রথমেই এমন কথা শুনে চিত্রা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এক মুহূর্তের জন্য তার মাথায় এসে একটা কথাই বাড়ি খায়, মানুষটা কি তাহলে এতক্ষণ না ঘুমিয়ে তার ফোনের অপেক্ষাতে ছিল? কিন্তু কেন? চিত্রা সেদিকে আর তেমন গুরুত্ব দেয় না। সে ফোনের দিকে তাকিয়ে মৃদু স্বরে জানতে চায়,
কেমন আছেন ভাইয়া? ফোনের অপর পাশে থাকা শাওন আধশো অবস্থা থেকে উঠে খাটে হেলান দিয়ে একটু আয়েশ করে বসে, কণ্ঠে খানিকটা অভিমান ঢেলে বলে, আর ভালো থাকা। এদিকে দিন পেরিয়ে রাতও চলে যাচ্ছে, তবুও মানুষের একটু খোঁজ খবর নিচ্ছে না। শাওনের কথা আর কথা বলার ভঙ্গিতে চিত্রা বেশ অবাক হয়, সাথে চিন্তায় পড়ে যায়। সে ভাবতে লাগে, মানুষটা কি রাগ করলো নাকি? এভাবে আপনি সম্বোধন করে কথা বলছে কেন তার সাথে? কিছুই তো তার বোধগম্য হচ্ছে না। চিত্রার চুপ থাকা দেখে অপর পাশ থেকে শাওন আবারও বলে ওঠে, এতক্ষণ পরে ফোন দিলেন, তো আবার চুপ করে থাকার জন্য? শাওনের কথায় চিত্রা একটু নড়ে বসে, জানতে চায়, আপনার হাতের এখন কি অবস্থা ভাইয়া? ওষুধ কি নিয়েছিলেন? হাতে কি এখন ব্যথা আছে? শাওন ভরাট গলায় বলে ওঠে। এটা জানার জন্য ফোন দিচ্ছেন? চিত্রা নরম স্বরে উত্তর দেয়। হুম। শাওন কিছুক্ষণ থেমে বলে ওঠে, ভার্সিটি থেকে আসার পথে ডক্টরকে দেখিয়ে ওষুধ আর মলম নিয়েছিলাম। এখন ব্যথা তেমন নেই বললেই চলে। চিত্রা নীরবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণ নীরবতা পালন করার পরে বলে ওঠে, আচ্ছা ভাইয়া, এখন তাহলে রেস্ট নিন, রাখলাম আমি। বলে চিত্রা কল কাটতে নিলেই শাওন স্বাভাবিক কিন্তু গভীর স্বরে ডেকে ওঠে। চিত্রা। শাওন এভাবে হঠাৎ চিত্রার নাম ধরে ডাকায় চিত্রার বুকটা ধুক করে ওঠে। শাওন সচরাচর চিত্রার নাম ধরে খুব কম ডাকে। বুঝ হওয়ার পর থেকে শাওনের কাছ থেকে সে বেগম ডাক শুনেই অভ্যস্ত। শেষ কবে শাওন চিত্রার নাম ধরে ডেকেছিল তা চিত্রার মনে পড়ছে না, যার কারণে আজকে হঠাৎ করে চিত্রার নাম ধরে ডাকায় চিত্রা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে কোনো রকমে শাওনের কথার জবাব দেয়। ভাইয়া। শাওন ভীষণ ঠান্ডা গলায় বলে, তুই কি ব্যস্ত আছিস? আমার সাথে কথা বলার মতো কি একটু সময় হবে তোর কাছে? শাওনের বলা শেষের দিকের কথাটা কিছুটা অনুরোধের মতো শোনায়। শাওনের কথায় চিত্রার শরীর কিছুটা কেঁপে ওঠে। সে ভাবনায় পড়ে যায়, মানুষের কথাগুলো আজকে এমন শোনাচ্ছে কেন? কোনো কারণে কি ওনার মন খারাপ, নাকি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন? আর এমন আবদারই বা করছেন কেন? শাওন এমন আবদার এর আগে কখনো করেছে বলে চিত্রার মনে পড়ছে না। এরই মধ্যে আবারও ওপাশ থেকে শাওনের শীতল কণ্ঠস্বর ভেসে আসে। তখন ছেলেটাকে মেরে আমি কি কোনো ভুল করেছিলাম চিত্রা? আচ্ছা, ছেলেটার জন্য তোর মনের মধ্যে কি কোনো ধরনের অনুভূতি আছে? আমি কি তাকে মেরে নিজের অজান্তেই তোর কোনো ক্ষতি করে ফেলেছি?